ভারতের আসামে কংগ্রেসের সভায় হঠাৎ বাজল বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা। এতেই তোলপাড় ভারতের রাজনীতি। একদিকে যখন বিজেপি কংগ্রেস কথায় লড়াই চলছে, ঠিক তখনই আসামের মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন রাষ্ট্রদ্রোহ মামলার। বিজেপি বলছে এটা ভারতের বিরুদ্ধে চক্রান্ত, এমনকি গ্রেটার বাংলাদেশ তৈরির ষড়যন্ত্রের অংশ। তাহলে আসল ঘটনা কি? কেন আসামে গাওয়া হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আর কেন বলা হচ্ছে এটা রাষ্ট্রদ্রোহ? আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ব্রিটিশদের বিভাজন নীতির বিরুদ্ধে। 1905 সালের বঙ্গভঙ্গের সময় যখন পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ আলাদা করে ব্রিটিশরা প্রশাসনিক বিভাজন চালু করে, তখনই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই গান ছিল বাংলা ভাষাভাষী মানুষের ঐক্যের গান, সাংস্কৃতিক প্রতিবাদের গান। 1971 সালে বাংলাদেশে স্বাধীনতার পর এই গান হয়ে যায় জাতীয় সঙ্গীত। কিন্তু ভারতের বাংলা এবং আসামেও এই গান সাংস্কৃতিকভাবে বেঁচে আছে, বিশেষ করে বারাক ভ্যালিতে, যেখানে বাংলাভাষী মানুষের সংখ্যা অনেক বেশি। ঘটনাটি ঘটে ভারতের আসামের শ্রীভূমি জেলায়। বাংলাদেশ সীমান্তে ঘেঁষা এই এলাকাটির নাম আগে ছিল করিমগঞ্জ। সম্প্রতি স্থানীয় কংগ্রেস সভায় মঞ্চে ওঠেন সংগঠকরা, আর মাইক্রোফোনে বেজে ওঠে আমার সোনার বাংলা। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে ভিডিওটি। বিজেপির আসাম শাখা ঝাঁপিয়ে পড়ে, বলে যে এই গান তো বাংলাদেশের জাতীয় সঙ্গীত, তাহলে কংগ্রেস কি বাংলাদেশ প্রীতি দেখাচ্ছে? কিন্তু বিশ্লেষকরা বলছেন এটা কোনো রাজনৈতিক আনুগত্য নয়, বরং সাংস্কৃতিক প্রকাশ। বিজেপি নেতারা একে বাংলাদেশ প্রীতি বলে কটাক্ষ করেন। আসামের মন্ত্রী অশোক সিংঘল বলেন বাংলাদেশ আজ আমাদের উত্তর পূর্ব অংশ দখল করতে চায়, আর জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে কংগ্রেসের সভায়। আরও এক ধাপ এগিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তিনি শ্রীভূমি জেলার কংগ্রেসের কয়েকজন সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার নির্দেশ দিয়েছেন। হিমন্ত বিশ্ব শর্মা এই ঘটনাকে জাতীয় অনুভূতির প্রতি গুরুতর অপমান বলে নিন্দা করেন। তিনি বলেন এই গানটি ভারতের জাতীয় সঙ্গীতের মতোই শ্রদ্ধার সঙ্গে গাওয়া হয়েছে। এখানে যুক্ত হয় আরও বড় একটি ইস্যু। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রকাশ করেছে একটি বই, আর্ট অফ ট্রায়াম্ফ বাংলাদেশ নিউ ডন, যার কাভারে দেখা গেছে একটি মানচিত্র। ভারত অভিযোগ করছে এই মানচিত্রে আসাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, এমনকি অরুণাচলও বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। এই মানচিত্র এখন ভারতীয় রাজনীতিতে বিস্ফোরণ। বিজেপি বলছে বাংলাদেশ চায় উত্তর পূর্বকে আলাদা করে ফেলতে, আর কংগ্রেস সেই পরিকল্পনায় সঙ্গ দিচ্ছে। এই বিতর্কের শেকড় লুকিয়ে আছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা। 2024 সালে 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এরপর অন্তর্বর্তী সরকার গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। কিন্তু এই পরিবর্তনের পর দেশ জুড়ে শুরু হয় নতুন সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিতর্ক। জামাতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের পুত্র অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিল আমান আজমি প্রকাশ্যে দাবি করেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদলাতে হবে। তার যুক্তি ছিল আমার সোনার বাংলা গানটি দুই বাংলাকে একত্রিত করার ধারণায় লেখা হয়েছিল। স্বাধীন বাংলাদেশের আত্মপরিচয় প্রকাশে এটি যথেষ্ট নয়। অর্থাৎ বাংলাদেশের কেউ কেউ জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি তুলছে, আর ঠিক সেই সময়ে ভারতের আসামে গাওয়া হচ্ছে এই গান। এজন্য রাজনৈতিক কাকতালীয় ঘটনা নয়। এখন প্রশ্নটা দুই দিক থেকে দেখা যায়। প্রথম দিক, বিজেপির বক্তব্য, বাংলাদেশের মানচিত্র বিতর্ক, জামাতের উত্থান আর ভারতের উত্তর পূর্বের মধ্যে সীমান্ত উত্তেজনা। সব মিলিয়ে তারা আশঙ্কা করছে গ্রেটার বাংলাদেশ ধারণা আবার মাথাচাড়া দিচ্ছে।
তাদের অভিযোগ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের সামরিক যোগাযোগ বাড়ছে আর ভারত বাংলাদেশের সম্পর্ক এখন নেমে গেছে তলানিতে। এই প্রেক্ষাপটে কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় গান গাওয়া মানে জাতীয় নিরাপত্তার হুমকির মুখে ফেলে দেওয়া। দ্বিতীয় দিক, সাংস্কৃতিক বাস্তবতা। আসাম, বিশেষ করে বারাক ভ্যালি শত বর্ষ ধরে বাংলা সংস্কৃতির অংশ। করিমগঞ্জ, কাচার, হাইলাকান্দি এই 3 জেলা মিলে তৈরি হচ্ছে এমন এক অঞ্চল যেখানে প্রায় 90% মানুষ বাংলা ভাষায় কথা বলে। সেখানে আমার সোনার বাংলা শুধুই বাংলাদেশের গান নয়, এটা তাদের পরিচয়ের অংশ। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি মূলত কোনো রাষ্ট্রের সীমারেখা মানে না। এটা প্রকৃতি, মাটি, নদী, মানুষের প্রতি ভালোবাসার গান। আর যে গানটি নিয়ে রাজনৈতিক তর্ক, তা একসময় ছিল ঔপনিবেশিক বিভাজনের বিরুদ্ধে প্রতিবাদ। আজও কি আমরা সেই বিভাজনের রাজনীতি থেকেই বেরোতে পারিনি? বিজেপি যেভাবে এই ঘটনাকে বাংলাদেশি ষড়যন্ত্র বলছে, তা অনেকটাই রাজনৈতিক আতঙ্ক থেকে সৃষ্টি। কারণ ভারতের উত্তর পূর্ব এখনও জাতিগত এবং সাংস্কৃতিক বিভাজন তীব্র। আর কংগ্রেস বা অন্য কোনো দল যদি সেখানে সাংস্কৃতিক সমাবেশে আমার সোনার বাংলা গায়, তখন সেখানে স্থানীয় আবেগের প্রতিফলন দেখা যায়। কিন্তু একে শুধুই সংস্কৃতি বলেও উড়িয়ে দেওয়া যায় না, কারণ প্রেক্ষাপটটা এখন ভিন্ন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন, আর ঢাকা এখন নতুন শক্তি সমীকরণের পথে, যেখানে পাকিস্তান ও চীনের প্রভাব বাড়ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাকিস্তানি সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক গড়ছে। এমন পরিস্থিতিতে ভারতের উত্তর পূর্বে যে কোনো বাংলাদেশের প্রতীক রাজনৈতিকভাবে অতি সংবেদনশীল হয়ে উঠতেই পারে, এটাই স্বাভাবিক। তাই বিজেপির প্রতিক্রিয়া হয়তো অতিরঞ্জিত মনে হতে পারে, কিন্তু পুরোপুরি ভিত্তিহীন নয়। এই ঘটনার মাধ্যমে আরও স্পষ্ট হলো, ভারত বাংলাদেশের সম্পর্ক কেবল সীমান্ত বা বাণিজ্যের নয়, বরং সংস্কৃতি, ভাষা, ইতিহাসেরও। একদিকে বাংলাদেশের অভ্যন্তরে জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক, অন্যদিকে ভারতের আসামে সেই সঙ্গীতের গাওয়া। এই দুইয়ের মধ্যে এক প্রকার সম্পর্ক তৈরি হচ্ছে। একটি অঞ্চলের ইতিহাস অন্য অঞ্চলের রাজনীতিতে প্রতিধ্বনিত হচ্ছে। এটাই দক্ষিণ এশিয়ার বাস্তবতা। তাহলে ভারতের আসামে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া কি দেশদ্রোহিতা, নাকি সাংস্কৃতিক স্মৃতি? যে গানটি দুই বাংলার মানুষকে এক করেছিল ব্রিটিশ বিভাজনের বিরুদ্ধে, আজ সেই গানটি কি করে আবার দুদেশের মধ্যে বিভাজন তৈরি করছে? রবীন্দ্রনাথ বলেছিলেন, জাতের নামে বজ্জাতি সব, জাতের নামে যুদ্ধ। হয়তো সময় এসেছে আবার মনে করিয়ে দেওয়ার, আমার সোনার বাংলা এটা এক সমগ্র বাংলা ভাষাভাষীর আবেগ, যা রাজনীতির চেয়ে অনেক বড়। আপনিও কি তাই মনে করেন, অথবা ভিন্ন কিছু ভাবছেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।